Next is our thymus gland. Two things are left, okay? Thymus gland and pineal gland. So thymus, they also produce certain hormones, সেই জন্য এটা endocrinology-তে দিয়েছে। Okay, so first developed from endoderm, থার্ড pharyngeal arch থেকে, ঠিক আছে? Developed from, এটা anatomy-তে আছে। So this development part, all these part are in anatomy, position, location, that means ওই সবগুলো, আর ফাংশনটা আছে ফিজিওলজিতে। So they actually আগে দুটো ভাগ করে পড়ানো হতো, but later they integrated it in both subjects properly. So development from endoderm, endoderm-এর কোথা থেকে? থার্ড pharyngeal arch, not arch, sorry, পাউচ হয়, pharyngeal পাউচ হয়। So development আমরা শুনলাম। next is হচ্ছে গিয়ে location. So it is an endocrine gland. Why? Because they secrete hormones. কি কি হরমোন আমরা এক্ষুনি দেখবো ফাংশনে, and it is an endocrine gland. Okay, location is actually in our chest, so লোকেশনটা খুব ইন্টারেস্টিং। লোকেশন হচ্ছে behind superior and anterior mediastinum. superior and anterior mediastinum, এই যে মিডিয়াস্টিনাম আছে তার উপরের দিকটা ঠিক পেছনে থাকবে, ঠিক আছে, মানে এখানের পেছনে। নেক্সট হচ্ছে anterior to, এখানে anterior কথাটা না বলাই ভালো, তাহলে আবার এক্সামিনার ভুল ভাবতে পারে। সো বিহাইন্ড সুপিরিয়র মিডিয়াস্টিনাম, anterior to heart and great vessels. সো হার্ট আর স্টার্নামের মধ্যে যে ছোট গ্যাপটা আছে ওখানে ও সেটেল হয়। সো anterior to heart and great vessels. Okay, next is location হয়ে গেল। এবার weight is very interesting, okay, because this is an organ whose weight is actually variable. Okay, so in case of children it is around 20 to 50 gram. So বাচ্চা বেলায় 20 মতো থাকে, 20-25 এরকম থাকে, then this 50 it is achieved in puberty. So in children this range is seen. Okay, so peak is achieved in puberty, that means it becomes most proliferative, most bigger in case of puberty. Then after puberty it will be shrinking in size. Now একটা টার্ম আছে ইভলিউশন আছে না, টার্ম ইভলিউশন মানে হচ্ছে গিয়ে প্রলিফারেশন বলতে পারো। সো এর একটা উল্টো টার্ম আছে ইনভলিউশন। সো এই টার্মটা সবসময় ওরা ইউজ করেছে। সো ইনভলিউশন অফ, তুমি যদি ইভেন গুগলে বা কোথাও সার্চ করো ইনভলিউশন, ওকে, তোমাকে ইনভলিউশন ফিজিওলজিতে অটোমেটিক এইটাই সবার আগে দেবে, ভেরি ইম্পর্টেন্ট, ইনভলিউশন অফ থাইমাস গ্ল্যান্ড আফটার পিউবার্টি। তার মানে কি হবে, ওর ওয়েটও আস্তে আস্তে শ্রিঙ্ক করবে। ওকে, তো 50 থেকে এবার কমবে, অ্যারাউন্ড 50 হবে, তার থেকে কমবে। সো থাইমাস গ্ল্যান্ড আফটার পিউবার্টি মেইনলি হ্যাপেন্স ডিউ টু এজ and stress. Okay, so it becomes around 5 to 15 gram in case of postmenopausal women and in case of old men, মানে ওল্ড এজে মোটামুটি সবচেয়ে কম হবে 5 to 15। দেখো চাইল্ডদের ক্ষেত্রে কিন্তু বেশি ছিল, 20 থেকে শুরু হচ্ছিল। So around 20 to 50 from in children. So children এর ক্ষেত্রে মোটামুটি moderately small থাকে, then achieves its peak at puberty and then slowly they undergo involution. Okay, and মানে involution মানে shrinking, and it is related to age and stress. The more age you will go up, okay, or stress আবার একটা মানে ফ্যাক্টর আছে কন্ট্রাডিক্টরি, সেটা পরে বলছি, বাট 5 to 15 গ্রাম is achieved in this old age, যত বয়স বাড়বে তত এটা হবে। সো দ্যাটস অল অ্যাবাউট জেনারেল ফাংশন, জেনারেল
এদের ব্যাপারে যে জেনারেল ইনফরমেশন। এবার আমরা স্পেসিফিক ইনফরমেশন পড়বো। স্পেসিফিক ইনফরমেশন হচ্ছে এবারে এদের ফাংশনস। আচ্ছা ছোট কথা, হিস্টোলজিটা আমরা আগে বলে নিই ফাংশন বলার আগে। হিস্টোলজি অ্যাকচুয়ালি আমাকে অ্যানাটমি ফিজিওলজি দুটো আলাদা আলাদা জায়গা থেকে প্রিপেয়ার করতে হয়েছে, তো আমি অ্যানাটমিটা পরে দেখেছি, তো হিস্টোলজি আমি পরে লিখেছি ওই জন্য। তো হিস্টোলজিটা আমি ওই জন্য মিস করে গেছি, ফাংশনে চলে যাচ্ছিলাম। এইগুলো ফিজিওলজিতে দেওয়া আছে, এগুলোর সাথে ফাংশন ফিজিওলজিতে দেওয়া আছে, ওকে। আর অ্যানাটমিতে এই পার্টগুলো আছে, ওই তোমার ডেভেলপমেন্টের কথাটা লেখা আছে, আর বাকি হিস্টোলজি এগুলো অ্যানাটমিতে আছে। তো হিস্টোলজি এইটা হচ্ছে তোমার ইচ লব, হ্যাঁ এদের শেপ কি হয়, দে আর বাইলোবড, এগুলো সব অ্যানাটমিতে আছে। দে আর বাইলোবড and each lobe will have their separate lobules. Each lobe will have their separate lobules which are connected by connective septum. Okay, they are bilobed. Each lobe are also divided into multiple lobes, just like lung. Okay, lung এর দুটো ভাগ হয়, lung এর আবার সুপিরিয়র, মিডল, লোয়ার লোব তিনটে হয় না, তো ঠিক তেমনি ডান দিকে কটা থাকে আর বাদিকে কটা থাকে, ডান দিকে বাদিকে দুটো থাকে, ডান দিকে তিনটে থাকে। কেন এই কেন বাদিকে দুটো লোব কেন থাকে লাঙে? কার্ডিয়াক হার্টের জন্য জায়গা খালি রাখতে হয়, তো ওটা অ্যাকচুয়ালি দুটো থাকে না, একটা রিগ্রেস করে যায়, দেখবে একটা ছোট এক্সটেনশন মতো থাকে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করে। ওকে, যাই হোক, সো বাইলোবড লবেলস কানেক্টেড বাই কানেকটিভ সেপ্টাম। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এইবার ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমাদেরকে, ও হ্যাঁ ভালো কথা, একটা জিনিস আমি বলতে মিস করে গেছি। এই যে আমার শেপটা ছোট হচ্ছে, ওয়াই? সেটা তো এজ এর স্ট্রেস, বাট দ্য ফিজিওলজি বিহাইন্ড ইট ইজ অ্যাকচুয়ালি কি হয়, এদের যে টিস্যু থাকে, সফট টিস্যু মাস, দ্য সফট টিস্যু মাস, সরি চেঞ্জ বলবো না, রিপ্লেসড, they are replaced by fat, nothing but fat. They are replaced by fat. যত বয়স বাড়বে তত হচ্ছে গিয়ে ফ্যাট রিপ্লেস করতে শুরু করবে, the size will shrink more and more. Okay, the soft tissues are replaced by fat as the age goes up. জিজ্ঞেস করতে পারে এটা, তো এই হচ্ছে আর ব্যাপার। এইবারে আমরা এখানে বাইলোব, লোবেলস, কানেকটিভ টিস্যু। এবার আমরা ফাংশন। ফাংশন ইজ they usually secrete 3 hormones. Okay, আমরা এক এক করে পড়বো। ফার্স্ট হরমোন ইজ your thymosin. Thymosin. Okay, so this thymosin reaction, now একটা জিনিস আমি তখন বলিনি, সেটা হচ্ছে ফাংশনে বলবো বলে, this thymus gland is actually identified as primary lymphoid organ. That means your T lymphocyte, B lymphocytes, all those lymphocytes, they are differentiated by, especially TB lymphocytes are differentiated by this, and the regulation also is done by this thymus gland. Okay, thymus gland এই যে হরমোন গুলো বের হচ্ছে, they will control these things. So it is, that's why it is called as primary lymphoid organ of our body. And তো এগুলো এই ফাংশনের সাথে একসাথে বলবো বলে আগে বলিনি, এগুলো অ্যাকচুয়ালি শুরুতেই বলা ছিল। ওকে, এগুলো ইন্ট্রোডাকশনে বলা ছিল। নেক্সট ইজ your প্রাইমারি লিম্ফয়েড অর্গান, আর এটা ডেভেলপ করে, সো লিম্ফোসাইটের কারণে কি ধরনের ইমিউনিটি ডেভেলপ হয়? সেল মিডিয়েটেড ইমিউনিটি। সো ডেভেলপস সেল মিডিয়েটেড, আইদার টি সেল অর বি সেল মিডিয়েটেড, এরকমই হয়। সো সেল মিডিয়েটেড ইমিউনিটি। ওকে, ডেভেলপস সেল মিডিয়েটেড ইমিউনিটি, আর এটার আরেকটা নাম হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি, এটাকে অ্যাডাপটিভ ইমিউনিটিও বলে। Okay, next we will get into thymosin now. তো thymosin দুটো কাজ হয়। থাইমোসিনের ফার্স্ট কাজ হচ্ছে accelerates lymphopoiesis, মানে poiesis মানে জেনারেশন, erythropoiesis, lymphopoiesis মানে জেনারেশন অফ lymphocytes, limbs. তো accelerate lymphopoiesis, right? Next, second function is proliferation of T lymphocytes.
So that's why they are called as primary lymphoid organ. Not only they are accelerating this lymphopoiesis, they are also proliferating one specific thing. So proliferating T lymphocytes. Okay, so actually কিভাবে proliferation করছে, proliferation এ কিভাবে important role play করছে সেটা হচ্ছে তোমার actually bone marrow তে, in bone marrow, okay, this is explain why বা basic explanation. In bone marrow, lymphocytes are produced in our bone marrow, but only B lymphocyte is produced in our bone marrow. Okay, so B lymphocyte to produce holo, then how the T lymphocyte is coming into picture? So this T lymphocyte is coming into picture by this hormone only. Okay, so এই যে B lymphocyte গুলো তারা bone marrow তে produce হচ্ছে। এইবার এই যে থাইমাস গ্ল্যান্ডে ওরা আসে, thymus, so bone marrow, B lymphocyte, they will come into thymus gland and then they change into T lymphocytes. So accelerates lymphopoiesis to chiloi, bone marrow te already accelerate korchilo, and proliferation of T lymphocytes is also done by this thymus gland. This is the procedure. Okay, এটা হচ্ছে procedure. নেক্সট ইজ আরেকটা আছে হরমোন, এটার ফাংশন ওখানে ডিটেইলে বলা নেই, জাস্ট নাম আছে, এটা নাম হচ্ছে থাইমুলিন, লেখো। নেক্সট সেকেন্ড হরমোন ইজ, না এটা হচ্ছে এ বি, সেকেন্ড হরমোন ইজ থাইমুলিন, থাইমোসিন, থাইমুলিন, মোসিন, MOSIN, থাইমুলিন, MULIN, থাইমুলিন, এন্ড অ্যানাদার ইম্পর্টেন্ট হরমোন ইজ 3-থাইমিন। জানি একটু টাং টুইস্টারের মতো লাগছে, বাট ইউ ক্যান ডু নাথিং, নাম দিয়েছে কি করবে, মুখস্থ করতে হবে। থাইমোসিন, থাইমুলিন এন্ড থাইমিন, মনে হচ্ছে তিন ভাই। সো এর আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে থাইমোপয়েটিন। ইট হ্যাজ অ্যানাদার নেম, দিস থাইমিন হ্যাজ অ্যানাদার নেম, থাইমোপয়েটিন। ওকে, থাইমোপয়েটিন। সো helps in formation of T lymphocytes. এই যে একটু আগে প্রসিডিউরটা ডিসকাস করলাম, দ্যাট ইজ ডান বাই দিস থাইমিন, এন্ড আফটার ইট ইজ ডান, আফটার, তো এই যে থাইমিন, এই জন্য আমি এটা এদিকে লিখেছি, দিস থাইমিন ইজ কামিং ইনটু অ্যাকশন ইন থাইমাস গ্ল্যান্ড, এন্ড এবার এই জন্য এটার নাম হচ্ছে থাইমোপয়েটিন। ইট ইজ প্রোডাক্টিং সামথিং ইম্পর্টেন্ট, প্রোডিউসিং সামথিং ইম্পর্টেন্ট, টি লিম্ফোসাইট। এবার প্রোডিউস হয়ে যাওয়ার পর প্রলিফারেশনে কারা হেল্প করবে? থাইমোসিন। প্রোডিউস হয়ে গেলে তো হবে না, প্রলিফারেশনে তো দরকার আছে সেলগুলো, সো প্রলিফারেশনে হেল্প করবে থাইমোসিন। So formation of T lymphocytes. So thymine is coming here into thymus gland and producing T lymphocytes. এই হচ্ছে ফাংশন। এন্ড আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে থাইমিনের আরেকটা ফাংশন। ফার্স্ট ফাংশন ইজ helps in formation of T lymphocytes. Second function is suppress. Remember this point, this is very important in clinics. এক্ষুনি বলবো, suppress neuromuscular junction activity by suppressing acetylcholine. Okay, কিভাবে? By decreasing ACH receptors. তো রিসেপ্টর ডিক্রিজ করলে কি হবে? অ্যাসিটাইলকোলিনের অ্যাক্টিভিটি কম হবে। the less amount of receptor is there, কোথা থেকে রিসেপ্টর? পোস্ট সিনাপটিক মেমব্রেনে। so the loose amount of acetylcholine will come into action and ultimately কি হবে? there will be hamperment of neuromuscular junction activities. So they suppress neuromuscular junction activities, this thiamine second function. Okay, এইবারে এইগুলো হয়ে গেল। এবার একটা ভেরি ইম্পর্টেন্ট টার্ম, রিবাউন্ড হাইপারপ্লাসিয়া। so I told you that moderate stress and moderate age, they will be decreasing the size of thymus gland, তাই তো? but in a special case, okay, if the stress is too much, like in some specific cases, মানে ধরো কিমো, so stress is not only mental, right? এত এরকম না যে পরীক্ষা বাজে হয়েছে থাইমিন বেড়ে গেল, এরকম থাইমাস গ্ল্যান্ড পয়েন্ট, এরকম কিমো দিয়েছে, বার্নস হয়েছে, ওকে, সিভিয়ার, ওকে, সিভিয়ার স্ট্রেস, স্ট্রেস মানে ফিজিওলজিক্যাল স্ট্রেস, বডি স্ট্রেসের মধ্যে আসছে, ওকে,
তো টু মাচ ফিজিওলজিক্যাল স্ট্রেস, অফকোর্স ফিজিওলজিক্যাল স্ট্রেস, too much physiological stress, when it becomes too much মানে specific situation মানে severe stress, chemo, burns, আর কি আছে severe illness like sepsis, okay, severe illness, okay, which almost destroys your body, তখন কি হবে আমার এরা বেড়ে যাবে, ঠিক আছে। সো স্ট্রেস যদি খুব বেড়ে যায় তাহলে দেখা যায় contrary to the normal phenomena, this thymus gland will increase in their size. তো এটাকেই আমরা বলছি রিবাউন্ড হাইপারপ্লেসিয়া। why rebound? because হওয়ার কথা ছিল এক, হলো আর এক, ওকে। স্ট্রেস নরমালি যখন বাড়ছিল the thymus gland was decreasing, but when the stress is too much, okay, or physiological stress is too much over our body, the size of thymus gland will increase. তো এটাকে আমরা নাম দিয়েছে, আমরা দিইনি, ওরা দিয়েছে, রিবাউন্ড হাইপারপ্লাসিয়া অফ হোয়াট? অফ থাইমাস গ্ল্যান্ড। এটা কোশ্চেন আসতে পারে, মানে কোশ্চেন তো সবকিছুই আসতে পারে, এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করে, কারণ এখানে ছোট ছোট কনসেপ্টের ব্যাপার আছে, তো অনেকে জিজ্ঞেস করতে পছন্দ করে। ওকে, হোয়াট ইজ রিবাউন্ড হাইপারপ্লাসিয়া জিজ্ঞেস করে নিল, একটা 2 নম্বরের কোশ্চেন দিয়ে দিল, বড় কোশ্চেনের সাথে দিতেই পারে। সো রিবাউন্ড হাইপারপ্লাসিয়া বোঝা গেল, কিছুই না, এগুলো ইজি। সো এই হচ্ছে ব্যাপার এখানে। এবার হিস্টোলজিতে আমি অলরেডি বলেছিলাম যে বাইলোবড হয়, লোবিউলস থাকে। এবারে এটার একটু ডিটেলে, ওই অ্যানাটমির পার্টটা পরে তৈরি করেছি, তো এরপরে অ্যানাটমির কিছু পার্ট আছে, তো ওইটা আমরা একটু সেলগুলো পড়বো। আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ড পড়েছি, কর্টেক্স, মেডালা কিরকম হয় আমরা দেখে নিয়েছি, তো এখানেও একটু আমরা দেখে নেব কিরকম কি থাকে। থাইরয়েড গ্ল্যান্ডেও আমরা দেখেছি ফলিকুলার সেলস, প্যারাফলিকুলার সেলস, ওইসবগুলো ছিল না, তো এখানেও আমরা সিম্পলি দেখবো কি ধরনের সেলস থাকবে বা কি ধরনের এরিয়া থাকবে ওখানে। সো অ্যাজ ইউজুয়াল it will also contain a cortex. So this is histology detail in medulla. এগুলো অ্যানাটমি বুকে আছে, হয়তো তোমাদের নিউয়ার এডিশন ফিজিওলজি বুকে হয়তো আছে, ওকে। আমি ম্যারো পড়ি নরমালি, লাইক ম্যারো তোমরা নাম শুনেছো হয়তো, ম্যারো প্রিপ্লেডার। ম্যারোতে থাইমাস গ্ল্যান্ড আমি খুঁজে পাইনি ফিজিওলজিতে, কি জানি না, অ্যানাটমিতে আছে। সো হিস্টোলজিটা ছিল না, এই জিনিসগুলো অল্প করে বলা ছিল। সো অ্যানাটমিতে এই পার্টটা তারপরে আমি পেলাম, ঠিক আছে। সো কর্টেক্স অ্যান্ড মেডালা। সো কর্টেক্স ইজ, এখানে হিস্টোলজিতে ডার্ক স্টেন দেবে, ডার্ক স্টেন দিলে ওদেরকে আমরা কি বলি? বেসোফিলিক। সো দ্য কর্টেক্স ইজ অ্যাকচুয়ালি বেসোফিলিক, ইট অ্যাপিয়ার্স ডার্ক স্টেন আন্ডার মাইক্রোস্কোপি, রাইট? এই হচ্ছে ব্যাপার। আর এবার কর্টেক্সে কি থাকে? কর্টেক্স কন্টেন্স কর্টেক্স কন্টেন্স কি থাকে লেখো? immature T lymphocytes. So the immature T lymphocytes are there. কেন immature? ওই যে বি লিম্ফোসাইট আসছিল, তারপরে তো সবে প্রোডাকশন শুরু হবে, কে প্রোডাকশন করবে? এইখানে যেটা লেখা ছিল, কি ছিল ওটার নাম? থাইমিন। তো ওই জন্যে the lymphocytes are immature now, okay? So immature T lymphocytes গুলো কোথায় স্টোর থাকে? কর্টেক্সের জায়গায় স্টোর থাকে, ঠিক আছে। এইবার আরেকটা সেল এখানে থাকে, তাদের নাম হচ্ছে এপিথেলিয়াল রেটিকুলার সেলস। এপিথেলিয়াল, the second cell which is contained in cortex are epithelial reticular. So I didn't know কি তোমাদের অ্যাকচুয়ালি কোথা থেকে কোশ্চেন দিতে পারে, because these are also important না, তো আমি বাদ দিইনি কিছু, আমি দুটো জায়গা থেকে ঢুকে নিয়েছি। হ্যাঁ, নেক্সট মেডালা। মেডালাতে অফকোর্স এটা ডার্ক স্টেন দেয়, মেডালা উল্টো হয়, লাইট স্টেন দেবে আন্ডার মাইক্রোস্কোপি, ওকে। নেক্সট, আচ্ছা আমরা কোন মাইক্রোস্কোপ ইউজ করি বলো তো? এগুলো লাইট না ইলেকট্রন? লাইটে দেখা যাবে, প্যাথোলজি ল্যাবে গিয়ে তখন দেখতে পাবে, ওকে। সো মেডুলা, লাইট স্টেন আন্ডার মাইক্রোস্কোপি। অ্যান্ড নেক্সট ইজ ইয়োর, আর কি থাকে এখানে? কন্টেন্টস, কন্টেন্ট। এবার এখানে ইম্যাচিওর ছিল, এবার ম্যাচিওর হওয়ার পর ওরা কোথায় আসে? মেডালাতে আসে, এম ফর ম্যাচিওর, ঠিক আছে।
সো এবার ম্যাচিওর হয় ওরা এখানে জমা হয়, সো ইট কন্টেন্স ম্যাচিওর টি লিম্ফোসাইটস। সো দিস আর থিংস আর অ্যাকচুয়ালি নট দ্যাট হার্ড, ঠিক আছে? তো তুমি যদি ঠিক করে পড়ো এগুলো মনে রাখা খুব ইজি। সো ম্যাচিওর টি লিম্ফোসাইটস। বি আরেকটা আর কি থাকে ম্যাচিওর টি লিম্ফোসাইটস ছাড়া? আর ওখানে থাকে অফকোর্স, এইটা তোমরা হয়তো নাম শুনছো, হ্যাসেলস গ্র্যানিউলস বা হ্যাসেলস কর্পাস। লেখো হ্যাসেল গ্র্যানিউলস, ওকে? অর অনেক জায়গায় লেখা আছে কর্পাসেলস। সো হ্যাসেল গ্র্যানিউলস থাকে, ম্যাচিওর টি লিম্ফোসাইট থাকে, আর কি থাকে HASSLE, ঠিক আছে? নেক্সট আর থাকে, সো আর সো দিস হ্যাসেলস গ্র্যানিউলস আর অ্যাকচুয়ালি কনসেন্ট্রিক এপিথেলিয়াল স্ট্রাকচারস। তো কর্টেক্সে কি ছিল? এপিথেলিয়াল রেটিকুলার সেলস। এখানেও কিছু এপিথেলিয়াল স্ট্রাকচার থাকে, দ্যাট ইজ ইয়োর হ্যাসেলস গ্র্যানিউলস। হোয়াট ইজ দিস? Concentric epithelial. So epithelial structure, when concentric, it becomes concentric, they actually are presented as granules. So concentric আর ওখানে সেলস ছিল, ঠিক আছে? So concentric epithelial structures. Hessels granules are nothing but concentric epithelial structures of thymus medulla, ঠিক আছে? So আর ছিল ম্যাচিওর টি লিম্ফোসাইটস। লাইট মাইক্রোস্কোপিতে এ হবে লাইট স্টেন আসবে, ওটা ডার্ক স্টেন দেবে। এই হচ্ছে তোমাদের ব্যাপার। এবারে আমাদের ফাইনালি ফাংশন, আরো কিছু ফাংশন বাকি আছে। ফার্স্ট ফাংশন ওয়াজ হরমোন প্রোডাকশন, সেকেন্ড ফাংশন ইজ আরেকটা জিনিস হয় ব্লাড থাইমাস ব্যারিয়ার, ওকে? সো আমাদের বডিতে এরকম ব্লাড ব্যারিয়ার প্রচুর আছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড টেস্টিস ব্যারিয়ার, জাস্ট লাইক দ্যাট there is another barrier also that is called blood thymus barrier, BTB. লেখো। So this BTB actually contains তাড়াতাড়ি করো, হ্যাঁ, BTB তে লেখা থাকে। So BTB কোথায় থাকে? It is present in cortex. Second is they prevents exposure of, so these immature T lymphocytes, if they get exposed with the blood, ধরো ব্লাডে কোনো ইনফেকশন আছে, ওকে? সো এখানে যদি ইম্যাচিওর গুলো এক্সপোজড হয়ে যায়, সো দে উইল গেট ডিস্ট্রয়েড, সিম্পলি দে উইল গেট ডিস্ট্রয়েড। সো এই ব্যারিয়ারটার মেন ফাংশনই হচ্ছে, যে ব্লাড থাইমাস ব্যারিয়ারের মেন ফাংশনই হচ্ছে দে প্রিভেন্টস এক্সপোজার অফ ইম্যাচিওর টি লিম্ফোসাইটস উইথ কাদের সাথে? অ্যান্টিজেন্স প্রেজেন্ট ইন ব্লাড। এবার বোঝা গেল কেন ওরা কর্টেক্সে থাকে। ওয়াই? বিকজ কর্টেক্সেই তো ছিল আমার ইম্যাচিওর গুলো, দ্যাটস ওয়াই দিস ব্লাড থাইমাস ব্যারিয়ার ইজ অ্যাকচুয়ালি রিলেটেড টু থাইমাস কর্টেক্স। কেননা কর্টেক্সেই ছিল ইম্যাচিওর টি লিম্ফোসাইট, মেডালা থেকে তো লাভ নেই, মেডালা তো ম্যাচিওর হয়ে গেছে, ওরা যদি কন্ট্যাক্টে আসেও কি হবে? বাট if the immature ones come into any antigen affinity বা অ্যান্টিজেনের যদি ভিসিনিটিতে ওরা আসে, তাহলে ডিস্ট্রয় হয়ে যেতে পারে, তো ম্যাচিওরই হতে পারবে না, তাই না? এই জন্যই এটা কর্টেক্সে থাকে, বিকজ কর্টেক্স কন্টেন্স দিস ইম্যাচিওর টি লিম্ফোসাইটস, ওকে? সো দ্যাট ইজ অ্যাবাউট ইওর। আর কি থাকে? এবার এই অ্যাকচুয়ালি কি কি দিয়ে বানায় কম্পোনেন্টস, কম্পোনেন্টস কি কি থাকে? কম্পোনেন্টস হচ্ছে, লেখো, এন্ডোথেলিয়াম, একটা এন্ডোথেলিয়াম থাকবে অফকোর্স, উইথ এখানে থাকে টাইট জাংশন, এন্ডোথেলিয়াম উইথ টাইট জাংশন। কম্পোনেন্টস অফ ব্লাড থাইমাস ব্যারিয়ার ইজ ওয়ান এন্ডোথেলিয়াম উইথ টাইট জাংশন। সেকেন্ড, বেসমেন্ট মেমব্রেন থাকবে। তারপরে নেক্সট আর কি থাকবে? পেরিভাস্কুলার কানেকটিভ টিস্যু। হয় পেরিভাস্কুলার, ব্লাড থাইমাস ব্যারিয়ার, তো ব্লাড আছে মানে ওখানে ভেসেল আছে, সো ওই ভেসেল গুলোর আশেপাশে থাকে, দ্যাটস ওয়াই দে আর কল্ড অ্যাজ পেরিভাস্কুলার, ওকে? সো পেরিভাস্কুলার কানেকটিভ টিস্যু থাকবে। এন্ড ফাইনালি আর কি থাকবে? এপিথেলিয়াল রেটিকুলার সেলস, ওটা এখানেও থাকবে, ইট কন্টেন্স, and that's why ওই যে এপিথেলিয়াল রেটিকুলার সেলস ওখানেও ছিল, তো ওরা কর্টেক্সে যেহেতু এরা থাকে এখানেও থাকবে, ওকে?
তুমি যদি কর্টেক্স কথাটা রিলেট করতে পারো অলরেডি তোমার অর্ধেক জিনিস হয়ে গেল, ঠিক আছে, right? Epithelial reticular cells. So endothelium containing with tight junction, basement membrane একটা থাকবে, perivascular connective tissue থাকবে, and epithelial reticular cells থাকবে because it's present in cortex. So এই হচ্ছে ব্যারিয়ার। এবার আমরা যাব ক্লিনিক্স তিনটে আছে, একটার নাম ফার্স্টেরটা লেখো ডি জর্জ, ডি আই আর জর্জ, ওকে, ডি বড় হাতে জি বড় হাতে, ডি জর্জ সিনড্রোম। ক্লিনিক্স তিনটে আছে ক্লিনিক্সে, ডি জর্জ সিনড্রোম ফার্স্ট, লিখেছো? So what is D George syndrome? So remember I told you it is derived from third pharyngeal pouch. So when there will be problem or incomplete development or complete absence of third pharyngeal pouch, তো যদি আমার সোর্সই অ্যাবসেন্ট থাকে তাহলে আমার ফর্ম কি করে হবে, হবে না। তো ফার্স্ট ইজ ডি জর্জ সিনড্রোম, দ্যাট ইজ your failure of third or fourth. So syndrome is itself failure of third and fourth pharyngeal, তার মধ্যে থার্ড ই রেসপন্সিবল ফর আওয়ার থাইমাস, ঠিক আছে। pouch development. So failure of third and fourth pharyngeal pouch development, it is called as D George syndrome, okay? এবার এফেক্ট কি হবে এটার? অফকোর্স থাইমাস থাকবে না, ডেভেলপ হয়নি থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ, তো থাইমাস কি করে আসবে? সো অ্যাবসেন্ট থাইমাস। নেক্সট অ্যাবসেন্ট থাইমাস হলে কি হবে? থাইমাসের মেন কাজ কি? টি সেল। বোন ম্যারোতে কিন্তু আমার বি লিম্ফোসাইট হচ্ছিল, বাট ইফ দ্য থাইমাস ইজন্ট দেয়ার, টি সেল থাকবে না, সো টি সেল ডেফিসিয়েন্সি হবে। রিলেট করলে এগুলো এমনি লিখতে পারবে। And next, so absent thymus resulting in T cell deficiency, and finally আমাদের এদের কাজ কি? ইমিউনিটি যদি হ্যাম্পার হয়ে যায় কি হবে? রিকারেন্ট ইনফেকশন হবে। সো রিকারেন্ট ইনফেকশন, ইন কেস অফ দিস সিনড্রোম রিকারেন্ট ইনফেকশন। সো খুবই ইজি, একবার শুধু তোমাকে নামটা মনে করতে হবে যে কোথায় ছিল, ডি জর্জ সিনড্রোম, থার্ড ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচ ডেভেলপমেন্ট প্রবলেম, বাকি তুমি এমনি লিখতে পারবে। ডেভেলপমেন্ট পাউচের প্রবলেম হলে, পাউচের ডেভেলপমেন্ট প্রবলেম হলে থাইমাস গ্ল্যান্ড প্রোডিউস হবে না, থাইমাস গ্ল্যান্ড অ্যাবসেন্ট থাকবে। অ্যাবসেন্ট থাইমাস গ্ল্যান্ড হলে থাইমাস গ্ল্যান্ড কি ইম্পর্টেন্ট করে? টি লিম্ফোসাইট। তো টি লিম্ফোসাইটের ডেফিসিয়েন্সি হবে। টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি হলে কি হবে? রিকারেন্ট ইনফেকশনের জন্য প্রোন হবে, সাসেপ্টেবল টু রিকারেন্ট ইনফেকশনস ইজ সিন ইন, সো রিকারেন্ট ইনফেকশন ইজ সিন ইন দিস কাইন্ড অফ পেশেন্টস, ওকে? এই হচ্ছে ব্যাপার। এইবার নেক্সট বাকি দুটো, এবার আগে একটা সেখানে বলেছিলাম অ্যাসিটাইল কোলিন, তো সেকেন্ড ডিজিজ ইজ মায়াস্থেনিয়া গ্র্যাভিস। নাও এখানে খুব ইম্পর্টেন্ট, এখানে ডেফিসিয়েন্সির জন্য হচ্ছিল, এখানে হবে হাইপারপ্লাসিয়ার জন্য, বিকজ থাইমাসের মেন কাজ কি? নেগেটিভলি এফেক্টিং অ্যাসিটাইল কোলিন, ওকে? নেগেটিভলি এফেক্টিং অ্যাসিটাইল কোলিন বাই অ্যাসিটাইল কোলিন receptor blockage. এবারে whenever there is thymus hyperplasia, থাইমাস হাইপারপ্লেসিয়া বলে, থাইমিক বলে, ওকে? বাট একই ব্যাপার, থাইমাস হাইপারপ্লেসিয়া লিখলেও ডাজন্ট ম্যাটার, তোমরা তো এখানে ইংরেজি পরীক্ষা দিচ্ছ না, সো প্রবলেম হবে না, এক্সামিনারকে বোঝালেই হবে। সো whenever there will be thymic hyperplasia, this activity will increase so much, তো স্বাভাবিকভাবে অ্যাসিটাইল কোলিনের আরো বাজেভাবে নেগেট করবে, রাইট? এন্ড এটার প্যাথোলজিটা কি, কিভাবে করে? ডাইরেক্ট করে, এই অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরকে ব্লক করে দেয়। সো অ্যাসিটাইল কোলিন অ্যাক্টিভিটি ইজ রিডিউসড ভেরি মাচ, রাইট? তো এবার অ্যাসিটাইল কোলিন অ্যাক্টিভিটি যদি রিডিউস হয়ে যায় তাহলে কি হবে? মাসেল কন্ট্রাকশন প্রবলেম হবে, রিজাল্টিং ইন ইওর মায়াস্থেনিয়া। ভেরি ইজি। নেক্সট লেখো থার্ড, টিউমার অফ দিস গ্ল্যান্ড। এই আবার কয়েকজনকে দাঁড় করাতে হবে মনে হচ্ছে। টিউমার মানে হচ্ছে থাইমোমা, থাইমাস গ্ল্যান্ড টিউমারকে আমরা বলবো থাইমোমা, ওকে? তো থাইমোমাকে এখানে ও অবশ্য হুইচ সেলস? থাইমিক এপিথেলিয়াল সেলস। সো টিউমার অফ থাইমিক এপিথেলিয়াল cells. Next,
হচ্ছে গিয়ে তোমার ফাইনাল অ্যাসোসিয়েটেড উইথ autoimmune disease. So these tumor are these thymic tumors or thymus gland tumors are often associated with autoimmune diseases. তোমাদের লেভেলে এইটুকুই ঠিক আছে, ঠিক আছে? পরে যখন তোমরা মেডিসিন পড়বে মেবি এটা আরো বেশি করে থাকবে বা প্যাথোলজি। সো আই থিঙ্ক আই হ্যাভ কভার্ড ইট প্রিটি ওয়েল। বইতে একটু দেখবে, এর বেশি কিছু থাকলে একটু আমাকেও জানাবে। আর ইয়া, দ্যাটস ইট।